ইস্টবেঙ্গলে অফিসিয়ালি চূড়ান্ত হয়ে গেল ক্রোয়েশিয়ার ডিফেন্ডার, কলকাতায় আসছে স্কটিশ প্লেয়ার। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো, যেখানে বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে ইস্টবেঙ্গল দলকে নিয়ে, ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম মহিলা দলকে নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিও দেখছো, সাপোর্ট করছো, সব ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছ। পারলে সাবস্ক্রাইব আর ফলো করে রেখো, তাহলে লেটেস্ট সমস্ত নিউজ তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের ম্যাচ নিয়ে কথা বলি, তো গতকাল কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম মুখোমুখি হয়েছিল কালীঘাট এমএসের সঙ্গে। সেখানে ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলেছে, বেশ কয়েকটা চান্স ভালো ক্রিয়েট করলেও কিন্তু গোলের মুখ খুলতে ব্যর্থ হচ্ছিল বারবারই কিন্তু ইস্টবেঙ্গল। তো সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল অনেক স্ট্রাগল করে কালকে ম্যাচ থেকে পুরো 3টে পয়েন্ট পেয়েছে, পেনাল্টি পায়, সেখানে মনতোষ মাঝি সে কিন্তু গোল করে ইস্টবেঙ্গলকে ম্যাচ জেতায়। কিন্তু ম্যাচটা নো ডাউট প্রচণ্ড পরিমাণ হাই ভোল্টেজ এবং প্রচণ্ড পরিমাণ প্রেসার ম্যাচ হয়েছে। তো এরকম উপভোগ্য ম্যাচ আমরা দেখতে চাই, যেখানে চাকু মান্ডিকে আমরা দেখেছিলাম, মনতোষ চাগলাদারকে দেখেছিলাম, গৌরব বিক্রম প্রধানদের আমরা খেলতে দেখেছিলাম। তো আমি এবার বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার যারা ইস্টবেঙ্গলের সিনিয়র দলে রয়েছে, যারা গেম টাইম পাচ্ছে না, লাইক রায়না, রামসাঙ্গা, সৌভিক চক্রবর্তী, তাদের যদি ইস্টবেঙ্গল রিজার্ভ টিমে তাদের অন্তত সিএফএল খেলার সুযোগ করে দেয়, তারাও প্রপার গেম টাইমের মধ্যে থাকবে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র দলের কিন্তু সদস্য হতে পারে। তো বেঞ্চে বসে থাকলে কোনোদিনই প্লেয়ারদের ফিটনেস বা প্লেয়ারদের খেলার উন্নতি কোনোদিনই হবে না। তো অবশ্যই কিছু প্লেয়ারকে সিএফএলে ডেফিনেটলি দেখে নেওয়া দরকার। আর আমি বিশেষত আসিফ খানকে সিএফএলে দেখতে চাই, কারণ আসিফ নো ডাউট একটা ভালো প্লেয়ার, সে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের সদস্য। তাকে যদি কিছু গেম টাইম সিএফএলে দেওয়া যায়, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ডেফিনেটলি খুব ভালো হবে। তো আসিফ মূলত একজন অ্যাটাকিং লাইনের প্লেয়ার, যাকে কিন্তু ড্যানির পরিবর্তক প্লেয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। তো তাকে যদি আরেকটু গেম টাইমের মধ্যে দিয়ে রাখা যায়, কিছু ম্যাচ যদি তাকে সিএফএলে খেলিয়ে দেওয়া যায়, সেটা ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের জন্যও খুব ভালো হবে এবং সিনিয়র দলের জন্যও ভালো হবে। তো ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম কিন্তু ম্যাচ থেকে পুরো 3টে পয়েন্ট পেয়েছে। খারাপ দিনেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ জিতে বার করে দিয়েছে। এটা কিন্তু একটা দারুণ দারুণ ম্যাচ হয়েছে, সেটা বলতেই হয়। তো এর সাথে সাথে ইস্টবেঙ্গলের মহিলা দলের যদি আমরা কথা বলি, তো ইস্টবেঙ্গলের মহিলা দল তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তারা এবার এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলবে এবং ইস্টবেঙ্গলের দল ট্রাভেল করেছিল বিদেশে, গিয়ে বিদেশের ক্লাবদের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের মহিলা দল খেলে গতকাল রাতে কলকাতা বিমানবন্দরে অ্যান্থনি সহ তার মেয়েরা উপস্থিত হয়েছে। ইস্টবেঙ্গলের মহিলা দলের ক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে ফাজিলা রেফলি তারা আসতে এখনও পারেনি তাদের ভিসা সংক্রান্ত সমস্যার জন্য। তো শত বাধা কাটিয়েও কিন্তু অ্যান্থনির মেয়েরা যা পারফরমেন্স করেছে, সেটা কিন্তু দেখে খুবই ভালো লাগলো। সাথী দেবনাথ চাইছে যে যেরকম পুরুষ দলকে সাপোর্ট করছে সমর্থকরা, সেরকম মহিলা দলকেও যেন সাপোর্ট করা হয়। মহিলা দলে যখন ম্যাচ হবে যেন গ্যালারি ভর্তি থাকে, সেটা কিন্তু পুরো ইস্টবেঙ্গলের মহিলা দলও কিন্তু চাইছে। তো অবশ্যই পুরুষ দলকে যেরকম তোমরা সবাই সাপোর্ট করো, আমরা বারবার আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের রিকোয়েস্ট করি যে একইভাবে তোমরা মহিলা দলকে সাপোর্ট করো, কারণ মহিলা দল যা অর্জন করছে সেটা এক কথায় অনবদ্য। কিছু কিছু দলের তো মহিলা দলই নেই, সেখানে ইস্টবেঙ্গলের পুরুষ দল এবং মহিলা দল একই সাথে এএফসির মঞ্চে খেলবে, এটা তো একটা বিরাট গর্বের ব্যাপার। তো ইস্টবেঙ্গলের উচিত, প্রত্যেকটা সাপোর্টারের উচিত মহিলা দলকেও সমানভাবে সাপোর্ট করা। তো এবার যদি আমরা ডার্বি ম্যাচের একটা জঘন্য ঘটনা নিয়ে কথা বলি, তো খেলায় হার জিত আছে। আজকে ইস্টবেঙ্গল জিতেছে মানেই যে সারা জীবন ইস্টবেঙ্গল জিতবে সেরকম নয়, আজকে মোহনবাগান হেরেছে মানে সারা জীবন মোহনবাগান হারবে সেরকমটা নয়। আজ একজনের ভালো সময় তারা জিতছে, কালকে আরও একজন জিতবে, তো এটা তো থাকবেই। কিন্তু মাঠের মধ্যে প্লেয়ারদের আচরণটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়, মাঠের বাইরে তবেই তো সমর্থকরা সেই আচরণ করবে। তো ম্যাচের শেষে আমরা বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা দেখি, ইস্টবেঙ্গলের সমর্থকদের আক্রান্ত হতে বিশেষত দেখা গিয়েছে। তো এই যে কালচারগুলো এবার সত্যি বন্ধ হওয়ার সময় এসেছে। আর কি কালচারের কথা বলবো, সেখানে ভাই মোহনবাগান সুপার জায়েন্টের একজন প্লেয়ার, যে মোহনবাগান একাডেমি থেকে গড়ে উঠেছে, সে যে আচরণটা মাঠ থেকে বেরোনোর সময়, টানেল দিয়ে বেরোনোর সময় করলো, মানে মুখে আনতে জাস্ট খারাপ লাগছে, যার জঘন্য আচরণ করেছে। হ্যাঁ, আমি নাম করেই বলছি, সেটা আর অন্য কেউ নয়, দীপক তাংড়ি যে আচরণটা করেছে
অত্যন্ত নিন্দনীয় ব্যাপার যে তার কাছ থেকে এই রকম আচরণ। তাকে আমরা জাতীয় দলের প্লেয়ার হিসাবেও কোনো সময় খেলতে দেখেছি, মোহনবাগানের হয়েও অনেক ম্যাচ খেলেছে, কিন্তু তার এই যে আচরণ সেটা খুবই খারাপ লাগলো। অনেক নতুন প্লেয়াররা উঠে আসছে, তারা তাদের সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে কি দেখবে যে টানেল দিয়ে নামার সময় তারা এই রকম অঙ্গভঙ্গি করছে। এই ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে, তোমরা দেখে নিও। আমি মুখে আনতে পারছি না, কারণ আমার ভিডিও 8 থেকে 80 সবাই দেখে। তো যে ঘটনাটা দীপক তাংড়ি ঘটিয়েছে তার জন্য তার উচিত পরিষ্কার নিজস্ব সোশ্যাল মিডিয়া হোক বা যাই হোক সেখানে এসে এই ব্যাপারটায় ক্ষমা চেয়ে নেওয়া, কারণ এই রকম আচরণ সত্যি মেনে নেওয়া যায় না। অত্যন্ত খারাপ আচরণ কিন্তু দীপক তাংড়ি করেছে। তো এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি, তো এই বছর কিন্তু আবার আমরা ট্রান্সফার মার্কেটকে যথেষ্ট অ্যাক্টিভ হতে দেখেছি। আর বেশি দিন নেই, আর 5-6 দিনই রয়েছে কিন্তু সামার ট্রান্সফার উইন্ডো, তারপর ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেলেও প্লেয়ার সাইনিং তো চলবে। তো এই ট্রান্সফার উইন্ডোতে কিন্তু এবারে যে চমকটা এলো সেটা হচ্ছে একজন স্কটিশ প্লেয়ারকে নিয়ে। তো সেই প্লেয়ারকে নিয়ে এর আগেই যা যা আপডেট এসেছিলো তোমাদের সঙ্গে জানিয়েছিলাম, অর্থাৎ আমি কথা বলছি 32 বছর বয়সী স্কটিশ সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার লি এরউইনের কথা। তো এই লিয়ের যদি কথা বলি, লিয়ের নাম কিন্তু আইএসএল এর বেশ কিছু ক্লাবের সঙ্গে জোড়ে। প্রথমের দিকে মোহনবাগানের সঙ্গে নাম জুড়েছিল, একটা সময় বেঙ্গালুরু এফসি, এমনকি চেন্নাইন এফসি অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালিয়ে সমস্ত কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। শুধুমাত্র কিছু মেডিকেল বাকি ছিল এবং তাছাড়া তার অ্যানাউন্সমেন্টটা বাকি ছিল। এতটাই কিন্তু চেন্নাইন এফসি কথাবার্তা চালিয়ে নিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে মোহনবাগান সুপার জায়েন্ট এই ডিলটাকে পুরো ভেস্তে দিয়ে এই লি আরউইনকে কিন্তু তাদের দলে চূড়ান্ত করছে। মূলত ডার্বি হারের এই যন্ত্রণা, ট্রফি হারের যে ব্যাপার, তো সেটাকেই ঢাকা দেওয়ার জন্য রাতারাতি তো চমক দিতে হবে, সেই চমক দিয়েই কিন্তু লি আরউইনকে সাইন করানো হচ্ছে। লি আরউইন নো ডাউট একটা কোয়ালিটি প্লেয়ার, স্কটিশ আন্ডার-19 দলের সদস্য ছিল। ক্লাব ক্যারিয়ারে যেখানেই সে খেলেছে, পারফরমেন্স করেছে। তাকে কিন্তু মাদারওয়েলের একাডেমি থেকে উঠে আসতে দেখা, মাদারওয়েলে খেলেছে, ইংল্যান্ডে বেশিরভাগ সময় খেলেছে, স্কটল্যান্ডে খেলেছে। তো সমস্ত জায়গাতেই কিন্তু তার যথেষ্ট ভালো খেলার অভিজ্ঞতা রয়েছে। টোটাল তার যদি আমরা গোল নিয়ে কথা বলি, তো 101 গোলের সাথে রয়েছে 36টা অ্যাসিস্ট। তো এই প্লেয়ারকেই কিন্তু রাতারাতি চূড়ান্ত করে নিল মোহনবাগান সুপার জায়েন্ট। তাকে কিন্তু আমরা এবার সবুজ মেরুন জার্সি গায়ে আসন্ন মরশুমে দেখব। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার, তোমাদের সবার আগে আমাদের চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছিল 34 বছর বয়সী ক্রোয়েশিয়ার ডিফেন্ডার ডিয়াগোকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে। তো তার যে দলের সঙ্গে সে যুক্ত ছিল সেখানেও 1 বছরের চুক্তি বাকি থাকলেও মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করে ডিয়াগো কিন্তু আসছে ইস্টবেঙ্গলে খেলতে। 1 বছরের চুক্তি ডিয়াগোর সঙ্গে করা হয়েছে এবং এই সাইনিংটা দুর্দান্ত সাইনিং হয়েছে। ডিয়াগোকে নিয়ে আলাদা একটা ভিডিও বানানোর ইচ্ছা রয়েছে, কারণ এই প্লেয়ারটার যা প্রোফাইল, যা খেলার ধরন দেখলাম, তো অবশ্যই এই প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং হতে চলেছে, সেটুকু বলাই যায়। এবং অনেকেই নাচোকে নিয়ে জানতে চাইছিলে যে নাচোকে নিয়ে কি ব্যাপার হলো, নাচোকে নিয়ে কি সিদ্ধান্ত আসবে। তো সেক্ষেত্রে নাচোকে নিয়ে যদি কথা বলি, তো নাচোকে নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেবে অ্যান্তোনিও লোপেজ হাবাস। এখনই তাকে কিন্তু ছাড়ার সিদ্ধান্ত নেই, যেটা আমরা বারবারই বলছিলাম নাচোকে ভাই রেখে দাও, নাচোকে ছেড়ো না, কারণ ইস্টবেঙ্গলকে অনেক বড় টুর্নামেন্ট খেলতে হবে, চোট আঘাত কখন বলে কয়ে আসবে না। তো সেক্ষেত্রে নাচোর খুব বেশি দিন শোনা যাচ্ছে রিকভারি করতে সময় লাগবে না, হয়তো 1 মাসের মধ্যেই সে ফুল ফিট হয়ে নামতে পারবে। তো সেক্ষেত্রে সেই সময়টা হয়তো তাকে অ্যান্তোনিও লোপেজ হাবাস দিতে পারে, সেরকমটাই শোনা যাচ্ছে এখনও পর্যন্ত, এবং যতটুকু সূত্র মারফত খবর সেরকমটাই শোনা যাচ্ছে। তো দেখা যাক নাচোকে নিয়ে শেষ পর্যন্ত হাবাস কি সিদ্ধান্ত নেয়। এবার অনেকের মনে প্রশ্ন, তাহলে দাদা আর একজন কি অ্যাটাকার আসবে? হ্যাঁ, কাজ তো চলছে আরও একজন অ্যাটাকারকে আনার জন্য। সেই অ্যাটাকারও যদি এসে যায় তাহলে ইস্টবেঙ্গল ডেফিনেটলি একটা শক্তিশালী দল নিয়ে কিন্তু আসন্ন মরশুমে ডমিনেট করতে চলেছে, সেটা বলাই যায়। তো এই ভিডিওতে এই আপডেটটুকুই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।